হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? গ্রামের গাইয়া খ্যাত একটা, দেখে তো মনে হচ্ছে বস্তির পোড়া পানের মতো। 2 দিন কথা বললে প্রেম করতে মনে চায়। তোদের মতো ফকিন্নিটা না এমনই হয়, গ্রাম থেকে শহরে এসে বড় লোকের মেয়েদের পেছনে ঘুরে। যদি কোনো রকম পটাতে পারে তাহলে তো বড় লোক হওয়ার রাস্তা ক্লিয়ার। আগে নিজের দিকে তাকা, তারপর না তোর লেভেলের মেয়ে খোঁজ। আমাকে ভালোবাসার কথাও ভুলেও ভাবিস না, সাইকো একটা। আমার বাড়ির কাজের লোকও না তোর থেকে অনেক স্মার্ট আর শিক্ষিত আছে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আছে তো শুধু ক্ষেত খামারে কাজ করার যোগ্যতা আর গরুর ড্রাইভারি করা। তোর কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? কোথায় তুই আর কোথায় আমি? আসমান আর জমিনেরও এতটুকু দূরত্ব নেই যতটুকু তোর আর আমার মধ্যে দূরত্ব। আরে আমার বাবার জুতা মোছার জন্য না তোর থেকে 1000 গুণে ভালো। আমি বুঝি না, সাইকোর একটা লিমিট তো থাকা দরকার। তোর ভিতর তো তাও নেই, তুই তো সীমা ছাড়া সাইকো। আচ্ছা তোর কত টাকা লাগবে বলতো? তবুও না আমার পেছনে ভিক্ষুকের মতো ঘুরিস না। আমার একটা মান সম্মান আছে, তোর তো আবার সেটা নেই। থাকবে কি করে? গরিবের আবার মান সম্মান। ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছিস কেন সাইকো একটা? জান্নাতের কথাগুলো মাথার নিচু করে শুনেই যাচ্ছে রাসেল, আর চোখ থেকে অঝরে পানি পড়ছে। জান্নাত এই কথাগুলো বলে চলে গেল তার বাসায়, আর রাসেল সেখানেই দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে। করার কিছু নেই, সে এইগুলো শোনারই উপযুক্ত। জান্নাত বাসায় যাচ্ছে তখন তার বান্ধবী ঋতু বলছে, তুই কিন্তু একটু বেশিই বলে ফেলছিস। তুই আমার জায়গায় হলে বুঝতি। রাসেল ভাই কিন্তু এমন ছেলে নয় তুই যেমন ভাবছিস। সে গ্রামের একটা সহজ সরল ছেলে। জ্ঞান দিতে আসিস না তো, তোর থেকে আমার জ্ঞান অনেক বেশি। তারপর ঋতু নেমে যায় তার বাড়ির কাছে, আর জান্নাত বাসায় হেঁটে যাচ্ছে। জান্নাত বাসায় যেতে যেতে, চলুন আমরা সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষ করে ফেলি। জান্নাত হলো এই ঢাকা শহরের একজন বিশিষ্ট শিল্পপতিদের মধ্যে থেকে একজনের আদরের রাজকন্যা। জান্নাতের অহংকার একটু বেশি, আর কলেজটা তার বাবার কথা মতো চলে, তাই কলেজে তারা আলাদা একটা দাপট আছে, এবং কলেজে ওর একটা গ্যাং আছে, আর জান্নাত ওই গ্যাংয়ের লিডার। কলেজে সবাই জান্নাতের গ্যাংকে ভয় পায়। আর রাসেল হলো গ্রামের এক সহজ সরল ছেলে। গ্রাম থেকে ইন্টার পড়ালেখা শেষ করে শহরে কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়। তার বাবা একজন কৃষক। তার বাবার স্বপ্ন সে বড় পুলিশ ডাক্তার হবে, তাই তার হাজার কষ্টের মাঝে তার ছেলেকে পড়ায়। অতীত: রাসেল গত 8 দিন আগে কলেজে আসে। নতুন তেমন কিছু চেনে না, একদম একজন সহজ সরল ছেলে। কিন্তু ক্লাসে সবার থেকে ভালো পড়া বোঝে রাসেল, আবার জান্নাতের থেকে 1 বছরের সিনিয়র। তাই জান্নাত রাসেলকে সহজ সরল দেখে তার সাথে বন্ধুত্ব করে। তার এই বন্ধুত্ব দেখে জান্নাতের বিপরীত গ্যাংয়ের লিডার মিস্টার অভ্র চৌধুরীর মাথা গরম হয়ে যায়। অভ্র জান্নাতকে পছন্দ করে, কিন্তু সেটা কলেজের বাইরে। কলেজে দুইজনের চরম শত্রু, একজনে অন্যজনের ছায়াও দেখতে পায় না। তাই অভ্র ভাবলো এই সহজ সরল ছেলেটাকে দিয়ে জান্নাতকে একটু অপমান করি। তাই সে একটা লাভ লেটার লিখে রাসেলের হাতে দিয়ে বলল, এটা নিয়ে তো জুনিয়র লিডার জান্নাতকে দিবি, আর দিয়ে বলবি আমি মুখে বলতে পারবো না, তাই এখানে বলেছি তুমি অ্যাকসেপ্ট করো। আর যদি আমার কথা মতো না চলি তাহলে কালকে হসপিটালে ভর্তি হতে হবে বলে দিলাম। তারপর রাসেল চিরকুটটা নিয়ে জান্নাতের সামনে গেল। তখন জান্নাত বলল, কিছু বলবেন ভাইয়া? আমি মুখে বলতে পারবো না, তাই এখানে বলছি তুমি অ্যাকসেপ্ট করো। এটা কি? আচ্ছা আমি দেখছি, আমাকে দে। তখন ঋতু চিরকুটটা নিয়ে গেল। তখন জান্নাত বলল, সবাইকে শুনিয়ে শুনিয়ে পড়। তখন জান্নাতের গ্যাংয়ের সকল সদস্য এবং তার বিপরীত পাশে তার শত্রু এবং তার শত্রুর গ্যাং। ঋতু পড়া শুরু করলো। প্রিয়তমা জান্নাত, আশা করছি তুমি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ আমি তোমার ওই প্যান্ট পরা রাগী লোকের প্রেমে পড়েছি। আমার একটা মুহূর্ত তোমাকে ছাড়া অতিবাহিত হয় না। আমি ঘুমাতে গেলেও দেখি তুমি মারামারি করছো। আমার কাছে তোমার মতো ব্যাটা মেয়ে অনেক আছে, কিন্তু আমার তোমাকেই লাগবে। কারণ আমার পাশের বাসার আন্টির সাথে আমার আম্মু একা ঝগড়া করে পারে না।
তুমি না থাকার কারণে আমার আম্মু সব সময় হেরে যায়। তুমি যদি আমার আম্মুর ঝগড়ার সাথী হতে তাহলে আমার আম্মু জয়লাভ করত। তোমার সেই ডাগর ডাগর চোখ যা রাখলে আমাদের বাসার গরুর ডিমের মতো লাগে, আর তোমার হাসি আমাদের এলাকার বিলকিসের আম্মুর মতো লাগে। তোমার ঠোঁটগুলো দেখলে বিশ্বাস করো একদম চুলের মতো চিকন। জানি তুমি এখন রাগে ফুঁসতেছ, কিন্তু করার কিছু নেই। আমি আমার মনের কথাগুলো বলে দিয়েছি। আমি কিন্তু সাজিয়ে লিখতে জানি না, আর আমার লেখা অতটাও সুন্দর না। তাই বলছি তুমি একসেপ্ট করে নাও প্লিজ। ডু ইউ লাভ মি প্লিজ? ইতি তোমার হবু স্বামী। মৃত আর সবাই তো চিরকুট করে হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। এদিকে জান্নাতের রাগে মাথা ছিঁড়ে পড়ছে, আর অন্যদিকে অভ্র তার লোক দল নিয়ে আসছে। তখনই জান্নাত রাসেলকে একটা থাপ্পড় মারে। এই সব কিছু বলল। বর্তমান জান্নাত বাসায় চলে আসে। তার পরের দিন কলেজে জান্নাত যায়। তখন অভ্র তার লোক সকল নিয়ে বলে, কি হাসি রে বাবা, পুরো বিলকিসের আম্মুর মতন। মানুষের যে এত সুন্দর সুন্দর অঙ্গ আছে আগে জানতাম না। সত্যি কালকের চিরকুটটা অস্থির লাগলো। আজকে সুন্দর না বলে কেউ এমন চিরকুট দেয় না আমায়। দুঃখ দুঃখ। জান্নাত হনহন করে ক্লাসে চলে গেল। তারপর জান্নাত বাসায় যাওয়ার সময় কলেজের গেটে দেখে রাসেল দাঁড়িয়ে আছে। দেখে জান্নাতের রাগটা আরো বেড়ে গেল। একদিন হঠাৎ কলেজে কিছু আগলা পোলাপাইন আসে কলেজে। তখন রাসেল ক্যাম্পাসে বসে বসে নিজের বই পড়ছে। তখন বাইরের লোকগুলো এসে মেয়েদের সাথে বাজে আচরণ করতে থাকে। তখন সবাই জান্নাতকে কল দিল। তারপর জান্নাত তার গ্যাং নিয়ে কলেজে চলে আসে। তারপর কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে জান্নাতের গালে ওই দলের লিডার একটা থাপ্পড় দেয়। এমন সময় সবকিছুই চুপ হয়ে গেল। সবাই নীরবতা পালন করছে, আর জান্নাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যখনই আর একটা দিতে যাবে তখনই রাসেল পেছন থেকে এসে হাতটা ধরে ওই ভিলেনের। তারপর রাসেল একটা থাপ্পড় দিতেই তাকে মাটিতে ফেলে দিয়ে জান্নাতের দিকে আর চোখে তাকিয়ে বলে, এটা কৃষকের হাত, যেই কৃষকের হাতে চাষ না হলে আজ তোরা না খেয়ে মরতি। তারপর আরো কিছু থাপ্পড় মারে। তারপর বলল, এখানে আর দ্বিতীয়বার যেন না দেখি। তারপর ওই লোকগুলো চলে গেল। তার পেছনে পেছনে রাসেলও চলে যেতে লাগলো। তখন জান্নাত বলে, থ্যাঙ্কস ভাইয়া। সরি আপু, আমাকে ধন্যবাদ দিয়ে কেন আপনি আপনার মূল্যবান মুখটা নষ্ট করবেন? এটা বলেই রাসেল চলে গেল। তুই তো কালকে ওর সাথে যেই ব্যবহার করলি তাতে ও তোর সাথে আবার কথা বলবে, এটা তুই ভাবলি কি করে? ও আমার সাথে কালকে এমন করলো কেন? তোর কোথাও ভুল হচ্ছে আমার মনে হয়। এখানে ভুলের কি আছে? তোদের সামনেই তো যা হবার তা হয়েছে। হয়তো এখানে কোনো একটা ভুল হচ্ছে যা আমাদের অজানা। শোন, তুই তার পক্ষে না একটু বেশিই বলিস। সে কালকে প্রপোজ করেছে, অ্যাকসেপ্ট করিনি, তাই আজকে গুন্ডা এনেছে আর তাদেরকে মেরে আমার মনে প্রবেশ করতে চায়। সত্যি তুই একটু বেশি বুঝিস ওর ব্যাপারে। এখানে বেশি বোঝার কিছুই দেখছি না আমি। ওকে দেখে কখনো এমন মনে হচ্ছে না আমার। হয়েছে, অনেক বুঝিস তুই। এখন চল তো বাসায় যাই। তারপর তারা চলে যায়। কিছুটা যাওয়ার পর অভ্র একটা বাইক নিয়ে জান্নাতের সামনে এসে দাঁড়ায়, আর মুখে একটা লাল গোলাপ। বাইক থেকে নেমে জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে বলে, ভালোবাসি। কলেজে আমার সাথে সব থেকে বড় শত্রুতা করে, আর এখন আসছে ভালোবাসি বলতে। কলেজের হিসাব কলেজে, এখানে কি? আমি কলেজের বাহিরে তোমাকে ভালোবাসি। যাতে করে কলেজে আমাকে অপমান করা যায়, সেই জন্য নাকি? না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। জান্নাত মনে মনে বলল, ওর সাথে যদি রিলেশন করি তাহলে আর কলেজে শত্রুতা হবে না। তাছাড়া ওই খ্যাত ছেলেটা আর বিরক্তও করবে না আমাকে। একটা শর্ত আছে। সব সত্য মানতে রাজি আছি আমি। আগে তো শুনবা। আচ্ছা বলো। আমার সাথে রিলেশন করতে হলে কলেজে আমার সাথে থাকতে হবে, আর কলেজের সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা আমি রাজি। তাহলে কালকে একটা শাড়ি পরে আসবা কলেজে, আমি তোমাকে প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তারপর তারা চলে গেল। কিরে তুই এত সহজে ওর শত্রুর সাথে মিল হয়ে গেছিস? কি করব বল? সিঙ্গেল থাকলে ওই খ্যাতের মতো কোনো পাগল ছাগল এসে প্রপোজ করবে। আচ্ছা তোর যেহেতু ওকে পছন্দ না, তাহলে আমি ওর সাথে প্রেম করি, তোর তো কোনো সমস্যা নেই। কি? তুই আমার বান্ধবী? এটা ভাবতে আমার লজ্জা করে যে তুই আমার বান্ধবী হয়ে একটা খ্যাত ছেলের সাথে প্রেম করবি।
শোন, ভালোবাসতে মন লাগে, টাকা পয়সা নয়। আর ওর সেই মনটা আছে। তুই যদি তাকে নিয়ে সুখে থাকতে পারিস তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা, তাহলে তুই কখনো আমার কাছ থেকে তাহাকে চাইতে আসতে পারবি না, রাজি? আমি কি পাগল লাগে হ্যাঁ যে ওকে চাইবো? মরে গেলেও ওকে জীবনেও চাইবো না। তাহলে এই নে, একটা কাগজ আর কলম দিয়ে বলল, এটা দিয়ে কি করব? এখানেই লিখে দে যে তুই কখনো ওকে আমার কাছে চাইবি না। আমি তোর বান্ধবী, আর আমার নজর এতটাও নিচু না। আমি জীবনেও চাইবো না, বললাম তো। তাহলে লিখে দিতে সমস্যা কোথায় তোর? তারপর জান্নাত লিখে দিল যে সে জীবনেও রাসেলকে চাইবে না ঋতুর কাছে। তারপর ঋতুর বাসায় আর জান্নাতের বাসায় চলে গেল। পরের দিন সকালে জান্নাত সুন্দর করে সাজুগুজু করে কালো একটা শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো ছাড়া, আর মাথায় চুলের ভেতরে দুটো গোলাপ, হাতে কালো চুড়ি। এক কথায় পরীর মতো লাগছে জান্নাতকে, কারণ জান্নাত আগে থেকেই পরীর মতো, আরও আজকে কালো শাড়ি। জান্নাত কলেজে ঢুকতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে। কেউ চিনতেই পারছে না এটা সেই জান্নাত যে কিনা শার্ট প্যান্ট পরে কলেজে এসে গুন্ডামি করতো। সেই জান্নাত নাকি? অভ্রা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় তার বন্ধু মাহবুব বলল, দোস্ত দেখ একটা পরী। অভ্রা পিছনে ঘুরে জান্নাতকে দেখেই হা হয়ে গেল। সে আবার নতুন করে ক্রাশ খায়। তারপর অভ্র জান্নাতের কাছে গিয়ে বলল, উঁচু আওয়াজে সবাইকে ইঙ্গিত করে, শোনো, আমার সকল সিনিয়র জুনিয়র আপু ভাই আজ থেকে কলেজের কোনো শত্রু হবে না, কারণ আমরা নিজেদের মধ্যে শত্রুতা মিটিয়ে ফেলেছি আর আমরা একে অপরকে ভালোবাসি। এটা বলেই অভ্র হাঁটু গেড়ে জান্নাতের সামনে বসে পড়ল। প্রিয় পাগলি, অনেক ভালোবাসি তোমাকে, সারা জীবন ভালোবাসতে চাই, এভাবেই তুমি আমাকে ভালোবেসো। তখন জান্নাত আশেপাশে ঘুরে তাকাচ্ছে, কিন্তু কোথাও রাসেলকে দেখতে পাচ্ছে না, কারণ রাসেল ক্যান্টিনে বসে বসে বই পড়ছে। জান্নাত ক্যান্টিনের দিকে তাকিয়ে দেখে রাসেল সেখানে। সবাই তো এখানে নেই অভ্র। সবাই তো আছে এখানে। তাহলে ক্যান্টিনে কি বসে আছে? হ্যাঁ, তারপর অভ্র ক্যান্টিনের দিকে তাকিয়ে দেখলো যে রাসেল সেখানে বসে আছে। তারপর তার বন্ধুরা গিয়ে রাসেলকে নিয়ে আসে। তারপর রাসেলের সামনে প্রপোজ করে অভ্র। জান্নাত মনে করেছে যে রাসেলের একটু খারাপ লাগবে, তাই তাকে আনছে। পরে দেখে রাসেলই সবার আগে হাতে তালি দিয়েছে খুশিতে। তারপর সবাই সবার মতো চলে গেল। রাসেল ক্যান্টিনে গিয়ে বসে বই পড়ছে। এমন সময় ঋতু গিয়ে পাশে বসে বলল, কি করছো? আপনি এখানে কেন? আপনি দূরে গিয়ে বসুন। আমার গা থেকে কৃষকের গন্ধ বের হচ্ছে, আর আমার গা থেকে ময়লা লাগবে। এত অহংকার করো কেন? অহংকার তো আপনারা করেন আমাদের মতো গ্রামের ছেলেদের সাথে। আচ্ছা বাদ দাও, আমি তোমার বন্ধু হতে চাই। কিন্তু আমি তো খ্যাত গ্রামের। আমার খ্যাতি লাগবে, আজ থেকে আমরা একে অপরের বন্ধু। জি ঠিক আছে। জি কি তুমি করে বলো, কারণ আমরা একে অপরের বন্ধু। আচ্ছা ঠিক আছে। তোমার কষ্ট হচ্ছে খুব? কেন? তুমি জান্নাতকে ভালোবাসো, কিন্তু জান্নাত অভ্রকে ভালোবাসে। আমি কেন তাকে ভালোবাসে যাব? আমি গরিব হতে পারি, কিন্তু ও আমার যোগ্য নয়। আর যে আমার যোগ্য নয় তাকে কোন দুঃখে আমি ভালোবাসতে যাব শুনি? তাহলে সেই দিন যে তুমি তাহাকে প্রেমপত্র দিয়েছিলে? সে তো অব্র ভাই আমার মাধ্যমে তাহাকে দিয়েছে, আমি তো দিতে চাইনি। আমি না দিলে অব্র ভাই বলেছে আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিবে, আর যদি তখন জান্নাতকে বলি তাহলেও তাড়িয়ে দিবে। তাই তো সেদিন এত অপমানিত হয়েও কিছু বলিনি, কারণ আমাদের মতো গরিব ঘরের ছেলেদের কপালে সবসময় এত বড় কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয় না। ও আচ্ছা, ভালো। আমরা এখন থেকে বন্ধু। তুমি তোমার নাম্বারটা আমাকে দাও। আমি তো ফোন চালাই না। তাহলে বাসায় কথা বলো কি করে? দোকানে থেকে। ও আচ্ছা, তো তুমি থাকো কোথায়? গ্যারেজে থাকি। গ্যারেজে মানে? আমি রাতে রিক্সা চালাই, তাই সেই গ্যারেজেই থাকি। তুমি রিক্সা চালাও কেন? কি করব বলো, আমার আব্বু একা কাজ করে, তার টাকা দিয়ে সংসার চালাতে হয়। তারপর ছোট একটা বোন গার্লস স্কুলে পড়ে, তাছাড়া ছোট ভাইও একটা প্রাইমারিতে পড়ে, আর বাবা মায়ের তো ওষুধ আছেই, তাই নিজের টাকা দিয়েই নিজেই চলতে হয়। ও, কিন্তু টিউশনি করাতে পারো না? আমি কাউকে চিনি না, আমাকে টিউশন দিবে কে শুনি? আচ্ছা, তুমি কাল থেকে হোস্টেলে উঠবা, আর টিউশনি আমি ঠিক করে দিব, আর রিক্সা চালাবা না। আচ্ছা ঠিক আছে তাহলে। তাহলে আমি আসছি আজকে। আচ্ছা। তারপর ঋতু চলে যায়। ঋতুও কিন্তু জান্নাতের মতো একজন মেয়ে। ঋতুর বাবারও অনেক টাকা পয়সা আছে।
তার বাবা বিদেশে থাকে। এদিকে অভ্র আর জান্নাত একে অপরকে পেয়ে খুশি। তাছাড়া এখন কলেজের সবাই হাসি খুশি, কারণ কলেজে এখন কোনো মারামারি হয় না, সবাই শান্তি চায়, আর তা এখন হচ্ছে। পরের দিন সকালে কলেজে। কিরে, তোকে সকালে কতগুলো কল দিয়েছি, ধরিসনি কেন? ওয়াশরুমে ছিলাম। তো পরে দেখিসনি? দেখছি, কিন্তু মনে ছিল না দিতে, সরি রে। আচ্ছা, আমি আসছি, তুই থাক। মানে কি, হঠাৎ এত পরিবর্তন কেন তোর? আর এত তাড়া কেন? রাসেল আমার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত, তাই যাচ্ছি। ওই খ্যাত ছেলেটার জন্য তুই আমাকে এড়িয়ে চলছিস? শোন, আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাইলে ওকে কখনো খ্যাত বলতে পারবি না। নেক্সট টাইম থেকে এটা মনে রাখিস। আর আমি বিয়ে করলেও ওকেই করব। আর অতি শীঘ্রই তুই তার কাছে ক্ষমা চাইবি, মনে রাখিস। মানে কি, তুই এমন করছিস কেন আমার সাথে? 10 বছরের ফ্রেন্ডশিপ মাত্র কয়েকদিনে একটা ছেলের জন্য ভেঙে দিবি? বাবা, তুই ভেঙে দেওয়ার মতো কাজ করলে আমি কি করব তুই বল? আমি কি করছি? তুই কি করিসনি সেটা বল। কি করেছি? সেই দিন তোকে প্রেমপত্র যেটা রাসেল দিয়েছিল সেটা ও লিখে দেয়নি, ওকে বাধ্য করা হয়েছে তোকে সেটা দেওয়ার জন্য। মানে কি, তোর কথার কিছুই তো বুঝতে পারছি না আমি। তাহলে শোন, সেই দিন রাসেল তোকে যে চিঠিটা দিয়েছিল সেটা অভ্র মানে তোর নয়া প্রেমিক দিয়েছে রাসেলের মাধ্যমে। এখন তুই বলবি যদি অভ্রই দিয়ে থাকতো তাহলে কেন এত অপমান হয়েও রাসেল কিছু বলেনি? কারণ সেই দিন যদি অভ্র এর নাম রাসেল তোকে বলতো তাহলে অভ্র রাসেলকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। কি বলিস এসব? বিশ্বাস না হলে তোর নয়া আশিককে গিয়ে জিজ্ঞেস কর। বাই। এটা বলে ঋতু রাসেলের কাছে চলে গেল। সরি, একটু লেট হয়ে গেছে। সমস্যা নেই, কি খবর তোমার? খবর ভালো, তোমার জন্য একটা বাসা ঠিক করেছি। আর সেই বাসার মালিকের 3টা বাচ্চা আছে, তোমার পড়াতে হবে। তাহাদেরকে পড়াইলে তোমার বাসা ভাড়া দেওয়া লাগবে না, তারা তোমাকে বরং আর 5,000 টাকা দিবে হাত খরচা প্রতি মাসে। তোমার ঋণ কখনোই আমি ভুলতে পারবো না। আরে কিসের দিন, এটা আমার কর্তব্য তোমার জন্য করা। তারপর ঋতু রাসেলকে নিয়ে চলে গেল তাদের নতুন বাসায়। এদিকে জান্নাত অভ্রের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ওই দিন তুমি কি রাসেলকে ওই চিরকুটটা দিয়েছো আমাকে দেবার জন্য? কিন্তু কেন? এটা শোনার সাথে সাথে জান্নাত এক দৌড়ে রাসেলের জায়গায় চলে যায়, কিন্তু রাসেলকে পেল না। পাগলের মতো সারা কলেজে রাসেলকে খুঁজতে থাকে। ঋতুকে কল দেয়। কিরে, তোরা কই? রাসেলকে নিয়ে নতুন একটা বাসায় উঠেছি। বাসার ঠিকানা বল। কিন্তু কেন? দরকার আছে, বল না আগে। উত্তরা 7 নম্বর রোডে এসে কল দে। তারপর জান্নাত একটা রিক্সা নিয়ে উত্তরা চলে গেল। এরই মধ্যে ঋতু রাসেলকে নিয়ে বাসা থেকে বের হয়ে মার্কেটে চলে গেল। মার্কেটের ঠিকানা জান্নাতকে SMS করে দিয়ে দেয়। এখানে কেন? তোমার জন্য একটা মোবাইল নিতে হবে। লাগবে না, পরে নিব আমি। বেশি বুঝো আমার থেকে, তাই না? আমি যা বলবো তাই করতে হবে। তারপর ঋতু রাসেলকে একটা মোবাইল কিনে দেয়। এরই মধ্যে জান্নাত এসে উপস্থিত হয়ে গেল। জান্নাতের চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে ভাসিয়ে ফেলবে। ঋতু কখনো জান্নাতকে এই অবস্থায় দেখেনি। যেই মেয়ে সবসময় হাসি খুশি থাকে, সে মেয়েটা আজকে এতটা দুর্বল কেন? কিরে, তোর কি হয়েছে? এই অবস্থা কেন তোর? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও রাসেল, প্লিজ। এরই মধ্যে অভ্র তার লোক নিয়ে মার্কেটে চলে আসে। তুমি এখানে আসছো কেন আর কান্না করছো কেন? রাসেলের কাছে ক্ষমা চাইতে এসেছি। এই খ্যাতের কাছে কিসের ক্ষমা? এটা বলার সাথে সাথে ঋতু অভ্রের গালে ঠাস করে একটা বসিয়ে দেয়। ওকে খ্যাত বলার সাহস কই পাইছস? তখন জান্নাত ঋতুর গালে একটা ঠাস করে বসিয়ে দেয়। তুই ওকে থাপ্পড় মারার সাহস কোথা থেকে পেলি ঋতু? তখনই রাসেল একটা বসিয়ে দেয় জান্নাতের গালে। ওর গালে থাপ্পড় মারার সাহস আপনাকে কে দিল? তখনই অভ্র বলল। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে এখানে পুঁতে দে। তখন সবাই রাসেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাসেলের সবার সাথে মারপিট করে। মারামারি করতে করতে এক পর্যায়ে অভ্র রাসেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। রাসেল! রাসেল এসে ঋতুর কোলে পড়ে। জান্নাত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে।
আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোকে যতটা ভালোবাসতাম আজ থেকে ঠিক ততটাই ঘৃণা করি। তুই তোর এই মুখ আমাকে জীবনেও দেখাবি না। তারপর ঋতু রাসেলকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার অপারেশনের জন্য আইসিইউতে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার সাহেব, ওর কি অবস্থা এখন? আর মাত্র 5 মিনিট দেরি হলে কি যে হতো আল্লাহ তাআলা ভালো জানেন। এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই, এখনো জ্ঞান ফিরেনি, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। তারপর ঋতু চলে গেল রুমের ভেতর। এরই মধ্যে জান্নাত আসলো। তুই এখানে কেন আসছিস? প্লিজ ঋতু, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর ভালোর জন্যই তোকে চড়টা মেরেছি, না হলে অভ্র তোর কোনো ক্ষতি করে ফেলতো। তাছাড়া এতটা কিছু হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি, বিশ্বাস কর প্লিজ। আচ্ছা, বিশ্বাস করলাম, এখন তুই আসতে পারিস। আমি তো রাসেলকে ভালোবাসি। দেখ, তোর সাথে আগে আমার কথা হয়েছে, তুই এমনটা করবি না। এখন কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তুই আর এই কথা ভুলেও আনবি না, কারণ ও শুধু আমার আর কারো না। প্রয়োজনে তোর মতো 100 জান্নাতের লাশ পালাবো, তবুও রাসেলকে কাউকে দিব না। আগামী 1 মাসের মধ্যে আমি রাসেলকে বিয়ে করব, তুই তা দেখবি শুধু আর চলবি। ওকে ফাইন, আগামী 29 দিনের মধ্যে আমি রাসেলকে বিয়ে করব। পারলে তুই বিয়ে বন্ধ করিস। আচ্ছা, তাহলে এখন থেকেই সময় শুরু তোর আর আমার মধ্যে। তারপর জান্নাত চলে গেল বাসায়। বাসায় গিয়ে বাসার সবকিছু ভেঙে ফেলতেছে। এমন সময় তার আব্বু আম্মু চলে আসে। কি রে আম্মু, তোর কি হলো? তুই কাঁদছিস কেন আর এমন করতাছিস কেন? আব্বু, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আরে এটার জন্য এমন করা লাগে? তুই বললেই তো হয়। ছেলের নাম বল আর বাসার ঠিকানা দে, আমি কালকেই ওর বাসায় প্রস্তাব পাঠাবো। সত্যি বাবা? সত্যি। তারপর জান্নাত নিজের রুমে চলে গেল। এদিকে রাসেলের জ্ঞান ফিরতে দেখে ঋতু তার বাসায় বসে আছে। ঋতুর সাথে সাথে ডাক্তারের কাছে চলে গেল। রাসেলের জ্ঞান ফিরতে দেখে ডাক্তার এসে বলে, চিন্তামুক্ত, এখন বাসায় নিয়ে যেতে পারেন আপনি। তারপর রাসেলের বাসায় নিয়ে গেল। সেখানে ঋতু রাসেলের অনেক সেবা যত্ন করে। এভাবে 3 দিন চলতে থাকে। এখন রাসেল কিছুটা সুস্থ। হঠাৎ রাসেল বলল, তোমাকে একটা কথা বলা ছিল স্পেশাল। বলো। না, কলেজে বলবো কালকে। আচ্ছা, আমারও একটা কথা বলার আছে তোমাকে। তাহলে কালকে তুমি তোমারটা বলবা আর আমি আমারটা বলবো, কেমন? তার আগে তোমাকে একটু পরিবর্তন করতে হবে। মানে? কিছু না, বের হও তুমি। তারপর রাসেলকে নিয়ে গেল। অতঃপর রাসেলকে সেলুনে নিয়ে সুন্দর করে চুল কাটিয়ে নিয়ে আসে। এরপর একটা মার্কেটে গিয়ে কিছু শার্ট প্যান্ট কেনে। অতঃপর রাসেলকে একটা বাইক কিনে দেয় ঋতু। কালকে ওই শার্ট প্যান্ট পরে কলেজে বাইক নিয়ে 10টার সময় চলে আসবা। এইগুলো কেন? তোমাকে বলছি, মানে শুনবা, ওকে? আচ্ছা। পরের দিন সকালে রাসেল একটা কালো শীট টি শার্ট, তারপর কালো শু, কালো সানগ্লাস, কালো একটা ঘড়ি, কালো একটা বাইক আর চুলগুলো সামনে দিয়ে বড়। কলেজের গেটে ঢুকতেই কলেজের সকল মেয়েরা হা হয়ে তাকিয়ে রইল, আর মুখে একটা লাল গোলাপ। অতঃপর জান্নাত ও রাসেলকে দেখে ফিদা, কিন্তু রাসেল কোনো দিকে না তাকিয়ে সোজা ঋতুর কাছে চলে গেল। ঋতুও কালো শাড়ি পরে আসছে। ঋতু তো রাসেলকে দেখেই হা হয়ে গেল। এটা কি সত্যি রাসেল নাকি? এক কথায় পুরো হিরোদের মতো লাগছে। বাইকটা দাঁড় করিয়ে ঋতুর সামনে গিয়ে দাঁড়ায়। ঋতু হা হয়ে শুধু তাকিয়ে আছে। রাসেল হাতে তুড়ি মেরে ঋতুর সামনে হাঁটু গেড়ে বসেই বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ঋতু। জানি আমি তোমার যোগ্য নেই, তারপরও আমি তোমার মতো একজনকে চাই। তুমি পাশে থাকলে সারা জীবন আমি সুখে থাকবো। তুমি কি আমাকে ভালোবাসবে বলো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। ফুলটা যখনই নেবে ঋতু, তখনই জান্নাত এসে ফুলটা নিয়ে গেল। তুমি শুধু আমার আর কারো না। আপনার সমস্যা কি? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আপনাদের জন্য অব্র ভাইয়ের মতো মানুষ গেছে, আমাদের মতো গরিব মানুষকে কেন বিরক্ত করতেছেন? আর আমাদের সাথে টাইম পাস করার কি দরকার বলুন তো আপনি? টাইম পাস না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি তো ঋতুকে ভালোবাসি। ভুলে যাও ঋতুকে। আপনি ভুলে যান আমাকে। সম্ভব না। তাহলে আমার পক্ষেও আপনাকে ভালোবাসা আর ঋতুকে ভুলে যাওয়া অসম্ভব। আপোষে রাজি না হলে জোর করে রাজি করাবো। পারলে করাইও,
আচ্ছা। তারপর ঋতুর কাছে রাসেল চলে যায়। ঋতুর কাছে গিয়ে ঋতুকে জড়িয়ে ধরে বলে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমাকে আমি ছাড়ব না, কিন্তু আমার ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি কি বাচ্চা মানুষ নাকি যে হারিয়ে যাব? শুধু বাচ্চারাই হারায় না, ভালোবাসার মানুষও হারায়। কারণ জান্নাত হেরে যাওয়ার মেয়ে নয়, আর আমিও হেরে যাওয়ার মেয়ে নই। এক হলে সে পাবে, না হলে আমি পাবো তোমাকে। আমি তোমাকেই পাবো, দেখিও। এটাই যেন হয়, কারণ তুমি হিনা, আমি শূন্য। তারপর ঋতুর বাসায় আর রাসেলের বাসায় চলে যায়। এদিকে জান্নাত বাসায় গিয়ে আগের মতো সব ভাঙচুর করছে। কি রে, তুই এমন করছিস কেন? বাবা, বাবা ওকে আজকে ঋতুকে প্রপোজ করেছে। তোর বান্ধবী ঋতু? আব্বু। তো কি হয়েছে? কি হয়েছে তুমি বোঝো না আব্বু? রাসেলকে ছাড়া আমি বাঁচবো না, সেটা তুমি ভালো করে জানো। ঋতু তো সব তোর জন্যই করতেছে। মানে কি করছে ঋতু আমার জন্য? তাহলে শোন, রাসেল সেই দিন কলেজে আসে, অতীত। রাসেলের সাথে তোর ঘটে যাওয়া প্রথম সেই ঘটনা ঋতু এসে আমাকে জানালো। তারপর ঋতুর সাথে আলাপ করে বুঝতে পারলাম ছেলেটার কোনো দোষ নেই। তারপরে তুই ছেলেটাকে একের পর এক অপমান করেই যাইতেছিস, কিন্তু আমি কি করব বল? তোর মা মারা যাওয়ার পর আমি তোর হাসি খুশির জন্য আবার বিয়ে করি, কিন্তু সে তোকে দেখতেই পারে না। আর আমিও নিজের কাজের জন্য বেশিরভাগে বাইরে থাকতে হয়। এইদিকে তুই অনেকটা চেঞ্জ হয়ে গেছিস, তোকে নিয়ে কি করব আমি বুঝতে পারতেছি না। এমন সমস্যায় ঋতু রাসেলের কথা বলে, তখনই আমি ঋতুকে বলি রাসেল এমন ভাবে তৈরি করতে যেন তুই রাসেলের জন্য পাগল হয়ে যাস। এইদিকে সেই দিন অব্র যেই কাজ করেছে, এটার জন্য আমরা তোকে রাসেলের প্রতি দুর্বল করতে আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। বর্তমান। তুমি আমাকে আগে বলনি কেন বাবা? তোকে ভাবছি সারপ্রাইজ দিব, কিন্তু দেখি না তোকে সারপ্রাইজ দিতে দিতে তুই নিজেকে শেষ করে দিবি। আচ্ছা আব্বু, এটা কি রাসেল জানে নাকি? রাসেল এই বাড়িতে 2 দিন আসছে আমার সাথে কথা বলতে। কি, রাসেল আমাদের বাসায় এসেছে? এখন তুই ফ্রেশ হয়ে নে, কালকে তোদের কলেজে অনুষ্ঠান হবে, সেখানে কালকে যেতে হবে আমার। আচ্ছা আব্বু। জান্নাত এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে খুশিতে নাচছে। পরের দিন সকালে কলেজে অনুষ্ঠান। কি রে ঋতু, অনেক তো অভিনয় করেছিস, এখন আমারটা দেখবি। অভিনয় মানে? আব্বু সব বলে দিয়েছে আমায়। ধ্যাত, আঙ্কেল কিছু লুকিয়ে রাখতে পারে না। এখন তো আমার আশিক আমার হয়ে যাবে, তোর কি হবে রে? আমার তো আশিক আছে, কিন্তু সে আমায় পছন্দ করে না। কে সে যে আমার এত কিউট বান্ধবীটাকে পছন্দ করবে না? অভ্র বর্তমানে তোর এক্স। আমি রাসেলকে প্রপোজ করলে সে তোকে করবে। এই দিনেরই অপেক্ষায় আছি আমি। আচ্ছা, আজকে তুই শাড়ি পরে আসছিস যে? আজকে অনুষ্ঠান তো তাই। অনুষ্ঠানের জন্য নাকি রাসেল ভাইয়ের জন্য? থাক, তোর মুখে না কিছুই আটকায় না। ওরে বাবারে, আমার বান্ধবী লজ্জাও পাই বুঝি। তারপর তারা স্টেজে চলে গেল। এদিকে রাসেলকে গান গাওয়ার জন্য ডাকা হয়, সেও আসে, এসে গান গায়। জান্নাত তো হাঁ হয়ে শুনছে, আর রাসেলকে নিয়ে কল্পনা শহরে হারিয়ে গেল। জান্নাত রাসেলকে নিয়ে গান শেষে রাসেল স্টেজ থেকে নামতেই ঋতু সবকিছু বলে দেয় রাসেলকে। তারপর রাসেল জান্নাতকে ডাক দিয়ে একটা চিরকুট দেয়। জান্নাতকে চিরকুট দিয়ে রাসেল চলে গেল। 2 বছর পর রাসেল একটা কফির কাপ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর মনে করছে জান্নাতের কথাগুলো। কত যে হিংসুটে ছিল, আর কত যে ভালোবাসতো রাসেলকে। সেই কলেজের প্রথম দিন রাসেল ও জান্নাতকে দেখে পছন্দ করে ফেলে। কথাগুলো ভাবতে ভাবতে রাসেলের অজান্তেই চোখে পানি চলে এলো। এমন সময় রাসেলের আম্মু পেছন থেকে এসে বলে, আর কত দিন নিজেকে এইভাবে কষ্ট দিবি? এই 2 বছর তো কম খুঁজিসনি জান্নাতকে, আর কম চোখের পানি ফালাসনি। আম্মু, আমি তো জান্নাতকে ভালোবাসি, জান্নাত আমাকে ভালোবেসেছিল, তাহলে কেন সে এমনটা করলো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আম্মু, আগামীকাল আমার একটা বড় টাকার বাজেট আছে চট্টগ্রামে, তাই আজ রাতেই চট্টগ্রাম যেতে হবে, দোয়া করিও। সন্তানের জন্য মা সব সময় দোয়া করে, দোয়া চাওয়া লাগে না।
তারপর রাসেল ব্যাগ গুছাতে চলে গেল। এদিকে জান্নাত তার বাড়ির কাজের লোককে বলছে, এই চুমকি, আমি অফিসে যাচ্ছি, তুই আব্বুকে ঠিক মতো ওষুধ খাওয়াস। আচ্ছা আপা। অফিসে গিয়ে দেখে সবাই অফিস গুছানোর কাজে ব্যস্ত। আজকে কি অফিসের বিয়ে নাকি, হ্যাঁ, যে এত সাজানো হচ্ছে? না আপা, আগামীকালকে অফিসে নতুন একজন বিজনেসম্যান আসবে। বিজনেসম্যান আসলে অফিস সাজানো লাগে বুঝি? যত সব ফালতু কথা। এমন সময় অফিসের বস আবির চৌধুরী এসে আর জান্নাত তার বিয়ে। জান্নাত, তুমি আসছো? তুমি আমার রুমে আসো তো একটু। এদিকে আবির জান্নাতকে পছন্দ করে, সেটা জান্নাত জানে, কিন্তু জান্নাতের মনে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই। এমনিতেই রাসেলকে ভুলতে তার 2 বছর লেগেছে, এখনো পরিপূর্ণ ভুলতে পারেনি। কালকে তুমি একটু অফিসে তাড়াতাড়ি আসিও, কারণ কালকে একজন বড় বিজনেসম্যান আসবে। সে যদি আমাদের অফিসের কিছু মাল কিনে তাহলে আমাদের অনেক লাভ হবে। সারা বাংলাদেশে তার অর্ডারের মালগুলো চলে, আর তার যেন কোনো রকমের কষ্ট না হয় অফিসে, আর সব কিছু তুমি সামলাবে। জি, চেষ্টা করব আমি। এদিকে রাসেল নিজের গাড়ি নিয়ে বের হয়ে গেল। গাড়িতে বসে ভাবছে সেই পুরনো কলেজের কথাগুলো, আর মোবাইল থেকে জান্নাতের পিক বের করে বলছে, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? এই 2 বছরে সারা শহরে আমি তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। সেদিন তুমি আসছিলে বলবে তোমার অপেক্ষায় আমি কত সুন্দর করে আয়োজন করলাম, কিন্তু আসনি। আমি আমার দোষটা আজও বুঝতে পারলাম না। কেন তুমি এমন করলে আমার সাথে? কি দোষ ছিল? কথাগুলো বলতে বলতে রাসেলের অজান্তেই চোখে পানি চলে আসে। চোখের পানি মুছে ফেলে রাসেল। পরের দিন সকালে তাকে দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল। এদিকে আবির সবারই হাতে ফুল দিয়ে দাঁড় করিয়ে রাখছে। এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ায় অফিসের সামনে। গাড়িটা অনেক দামি, দেখেই বোঝা যাচ্ছে। গাড়ির দরজা খুলে প্রথম ডান পা নামালো, তারপর হাতটা বের করলো, হাতে একটা দামি ঘড়ি। অতঃপর একটা লোকের মাথাটা বের হলো, চুলগুলো অনেক সুন্দর। সবাই হা হয়ে আছে। জান্নাত একা একা বকবক করছে, এত ঢং করে নামার কি আছে? ভাব নেওয়ার জায়গা পায় না। অফিসে এসেও ভাব, মেয়েদের দেখলে ভাব নিতে ইচ্ছে করে। তারপর রাসেল গাড়ি থেকে নামে। জান্নাত রাসেলকে দেখে মূর্তি হয়ে গেল, তার হাত থেকে ফুলগুলো পড়ে গেল। রাসেলও সানগ্লাস খুলে দেখে জান্নাত। জান্নাতকে দেখে মনে হয় রাসেল নতুন জীবন পেয়েছে। মনে মনে বলছে, ঢাকা শহরে তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম, আর তুমি এখানে? সরি স্যার, এই মেয়েটা নতুন আসছে, তাই কিছু বোঝে না। ওকে আজকে অফিস থেকে বহিষ্কার করে দিব। ওকে বহিষ্কার করতে হবে না, আমার কাছে পাঠিয়ে দেন সরি বলতে আমাকে। এদিকে জান্নাত ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করছে আর বলছে, ও এখানে কেন আসলো? ওকে ভুলতে আমার 2টা বছর সময় লাগলো। কেন সে আবার আমার সামনে এসছে? কি চায় ও? ওর কি মন মিটেনি এত কিছু করার পরেও? আমাকে কেন ও এত কষ্ট দেয়? আমাকে কেউ একটু বাঁচতে দিবে না? এমন সময় আবির এসে ওয়াশরুমের দরজা নক করে। জান্নাত, দরজা খোলো। তারপর জান্নাত চোখের পানি মুছে ফ্রেশ হয়ে স্বাভাবিক হয়ে দরজা খোলে। তুমি এমন করলে কেন স্যারের সামনে? সরি স্যার। সরি আমাকে কেন বলতেছো? যার সাথে অন্যায় করেছো তাহাকে বলো। আমি তাকে সরি বলতে পারবো না। চাকরি রাখতে মন চাইলে সরি বলো গিয়ে। তারপর জান্নাত রাসেলের কাছে যায়। রাসেল একটা কেবিনে বসে আছে, আর জান্নাতকে পেয়ে কত খুশি সে নিজেও জানে না। মে আই কাম ইন স্যার? আসো। সরি স্যার। এটা বলে চলে যেতে লাগলো জান্নাত। এমন সময় পেছন থেকে রাসেল হাতটা টেনে বুকে নিয়ে আসে। কোথায় ছিলে এতদিন? আমি সারা শহর তোমাকে খুঁজে পাগল হয়ে গেছি। তুমি জানো আমি তোমায় পুরো ঢাকা শহর খুঁজেছি, কোথাও বাকি রাখিনি। কি বলছেন এসব স্যার? আপনি কে? আর আপনি আমাকে খুঁজেছেন কেন? তুমি আমাকে চিনতে পারছো না? স্যার, হাতটা ছেড়ে কথা বলুন। আমি এটা পছন্দ করি না যে অপরিচিত কেউ আমার হাত ধরবে। আপনি আমাদের নতুন স্যার, তাই আপনাকে সম্মানার্থেই বলছি, আমার হাতটা ছেড়ে দিন। যদি না ছাড়ি তাহলে কি করবা? কেন? আপনি আমার সাথে এমন কেন করছেন? কে আপনি? সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? আপনি কি কোনো সেলিব্রিটি নাকি, হ্যাঁ, যে আপনাকে আমার চিনতে হবে? আমি তোমাকে ভালোবাসি, কেন এত কষ্ট দাও আমায়? হাতটা ছাড়ুন স্যার, প্লিজ। ছাড়বো না আমি। তখনই জান্নাত ঠাস করে রাসেলের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, দিয়ে চলে গেল জান্নাত। জানি না আমার কি অপরাধ যার জন্য তুমি এমন করছো আমার সাথে। তুমি যতই ইগনোর করো না কেন আমাকে, আমি যেহেতু এতদিন খুঁজে তোমাকে পেয়েছি, তাহলে সহজে তোমাকে ছাড়ছি না, তোমাকে আর হাতছাড়া করবো না।
মনে রাখিও জান্নাত। জান্নাত বাসায় চলে যায়। তারপর রাসেল জান্নাতের বাসার কাছে একটা ফ্ল্যাট ভাড়া নেয়। রাসেল বাসায় গিয়ে তার মাকে কল দেয়। হ্যালো আম্মু। বল কি খবর, কখন গিয়ে উঠলি আর এখন কোথায়? সকালে এসে উঠেছি আর এখন একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছি, সেটাতেই উঠছি। আম্মু, একটা সুখবর আছে। কি সেটা? জান্নাতকে পেয়েছি আম্মু। কোথায় পেয়েছিস? আমি যে অফিসে আসছি না, জান্নাত সেই অফিসেই জব করে। এবার আর হাতছাড়া করিস না, আমার বউ হিসাবে আমি ওকেই চাই। আম্মু, দোয়া করিও। তারপর রাসেল কল কেটে দিল। বাসাতে একটু ঠিক করে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাসেল অফিসে গিয়ে জান্নাতের কেবিনে গিয়ে বলে, আমার রুমে একটা কফি নিয়ে আসো তো। সরি স্যার, আমি আবির স্যারের বিয়ে, আপনার না। আচ্ছা। তারপর রাসেল তার রুমে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর একটা মিটিং হয়। সেখানে অফিসের সবাই আছে, সাথে রাসেলও আছে। আবির জান্নাতের পাশে গিয়ে বসে, যেটা দেখে রাসেলের পুরো মাথা গরম হয়ে যায়। আর আবির জান্নাতের হাত ধরার চেষ্টা করে বারবার, আর জান্নাত রাসেলের দিকে তাকায় আর হাত সরিয়ে নেয়। কারণ জান্নাত আবিরের পাশে বসে রাসেলের চোখ লাল হয়ে গেছে, যেটা জান্নাত স্পষ্ট বুঝতে পেরেছে। কিন্তু আবির বারবার ইচ্ছে করে জান্নাতের গায়ে হাত দেয়। রাসেল জান্নাতকে ইশারা করে বলে সরে যেতে, কিন্তু জান্নাত সরতে চায় না। এমন সময় রাসেল তার টেবিলে থাকা গ্লাসটি হাতে নিয়ে জোরে একটা চাপ দেয়, যার ফলে গ্লাস ভেঙে যায় আর গ্লাসের কয়েক টুকরো রাসেলের হাতে গেঁথে যায়, যার কারণে রাসেলের হাত থেকে রক্ত পড়ছে। আর গ্লাস ভাঙার পরে মিটিং এর সবাই চুপ হয়ে যায়, সবাই দাঁড়িয়ে যায়। আর রাসেল তার কাটা হাত নিয়ে রুমে চলে গেল। পেছন পেছন জান্নাত ও স্যাভলন এবং তুলা নিয়ে রাসেলের কেবিনে যায়, গিয়ে বলে, কি সমস্যা আপনার? হ্যাঁ, সমস্যা আমার না, সমস্যা তোমার। আমি কি করেছি যে সমস্যা আমার বলছেন? তোমাকে উঠে যেতে বলেছি, তুমি যাওনি কেন? আমি উঠে কোথায় গিয়ে বসতাম? আর সিট তো খালি ছিল না। তাছাড়া আপনি বললেই কি আমি উঠে যেতাম নাকি? তাহলে এখানে আসছো কেন? আপনি আমাদের মেহমান, তাই আপনার সেবা করা আমাদের কর্তব্য। হাতটা এইদিকে দিন। অফিসে তো অনেক মানুষ আছে, আপনি আসছেন কেন? এত কথা বলেন কেন? হাত দেন এইদিকে। তারপর জান্নাত রাসেলের হাত নিয়ে স্যাভলন দিয়ে পরিষ্কার করে হাত বেঁধে দেয়। তারপর বলে, সামনে থেকে যেন এই রকম ভুল আর না দেখি। তুমি আমায় বিয়ে করে নাও, তাহলে জীবনও এমন করব না, প্লিজ। আমি আপনাকে চিনিও না জানিও না, আপনাকে বিয়ে করব কেন? এটা বলে জান্নাত চলে গেল। তার অফিস শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবির জান্নাতের রুমে যায়, গিয়ে বলে, কি করো জান্নাত? কিছু না স্যার। জান্নাত, একটু আমার রুমে আসো তো। জি স্যার, আসছি। তারপর আবির তার রুমে চলে যায়। আর রাসেলের রুমের সামনেই আবিরের রুম। আর রাসেলের রুম গ্লাস সিস্টেম, বাইরে সবকিছু স্পষ্ট দেখা যায়। রাসেল বসে আছে, দেখতেছে জান্নাত আবিরের রুমে গেছে। যাওয়ার পর রাসেল উঠে বাইরে গেল। এইদিকে জান্নাত রুমে ঢোকার পর আবির দরজা বন্ধ করে ফেলে। স্যার, দরজা বন্ধ করলেন কেন? অনেক দিন হলো তোমার সাথে একা কোনো কথা বলতে পারি না, বসো, কথা আছে। স্যার, অফিসের কাজ ব্যতীত আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। এমন সময় রাসেল দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা বন্ধ থাকায় খুলতে পারেনি। তারপর জান্নাত এসে দরজা খোলে। দরজা খুলে দেখে রাসেল। জান্নাত ভয়ে তার দিকে তাকিয়ে দেখে রাসেল রেগে ফুলে আছে। জান্নাতকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে আবিরকে বলে, আবির সাহেব, আমার রুমে আসুন তো একটু। এটা বলেই রাসেল হনহন করে তার রুমে চলে গেল। এদিকে জান্নাত ভয়ে কাঁপতেছে, কি না কি করে ফেলে। যে রাগী মানুষ রাসেল। তারপর আবির রুমে ঢোকার পর রাসেল বলে, আপনার অফিসটা কত টাকা বিক্রি করবেন বলুন, আমি এটা কিনবো। স্যার, আমি তো এটা বিক্রি করব না। আপনার বিক্রি করতেই হবে। যদি আমি বিক্রি না করি? আপনি ভালো করে জানেন আমি চাইলে আপনাকে 1 মিনিটে রাস্তায় নামাতে পারি, তাই রাস্তায় নামার আগেই এই কাগজে সাইন করে টাকা বুঝে নিন। এদিকে আবিরের রুমে গ্লাস সিস্টেম হওয়ার কারণে অফিসের সবাই দেখতেছে রাসেল আর আবির ঝগড়া করছে কিছু একটা নিয়ে, কিন্তু গ্লাস হওয়ার কারণে কথা শোনা যাচ্ছে না। জান্নাত তো ভয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আবির রাসেলের দেওয়া কাগজে সাইন করে বের হয়ে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল সবার সামনে আসে, এসে বলে, আজ থেকে আপনার নতুন বস আমি। আমি এই অফিস কিনে নিয়েছি আবির সাহেবের কাছ থেকে। তখন জান্নাত আস্তে আস্তে বলে, এখন আমার 12টা বাজবে। মিস জান্নাত, আপনি একটু আমার কেবিনে আসুন। জি স্যার, আসছি। তারপর জান্নাত আবিরের রুমে যায়। আপনি আবির স্যারের সাথে কি নিয়ে রাগারাগি করেছেন? কারণ আমি চাইনি কেউ তোমাকে স্পর্শ করুক।
কিন্তু আমাকে স্পর্শ করলে আপনার কি, যদি আমার কোনো সমস্যা না হয়? রাসেলকে রাগানোর জন্য বলছে। সেটা তুমি বুঝবা না, এখন যাও কফি নিয়ে আসো একটা। আমি কেন আনবো? তুমি তো আবির স্যারের পিএ ছিলে, এখন আমি আবির স্যারের স্থানে, তাই তুমি আমার পিএ। সো কথা না বাড়িয়ে কফি নিয়ে আসো। এখন আমার উপর সব চাপিয়ে দিবে? কিছুক্ষণ পর জান্নাত কফি নিয়ে আসে আর রাসেল একটা ফাইল দেখতেছে। নিন স্যার আপনার কফি। এক চুমুক খেয়ে টেস্ট করে দাও। কি? সারের মতো চিল্লাও কেন? টেস্ট করতে বলছি, খেতে বলিনি, কারণ তুমি যদি বিষ মিশিয়ে দাও তাই। এক চুমুকের বেশি খেলে বেতন কাটা যাবে। যত সব ঢং। হ্যাঁ। তারপর জান্নাত এক চুমুক খেয়ে রাসেলকে দিল কফিটা। রাসেল কফি খাওয়া শেষ করে বলে, আচ্ছা তুমি আমার সাথে এমন করলে কেন? স্যার আমি আপনার কাজ করি, আমাকে দয়া করে অফিসের কাজের বাইরে কিচ্ছু প্রশ্ন করবেন না, বিশেষ করে আমার অতীত কিংবা পার্সোনাল বিষয় নিয়ে। প্লিজ জান্নাত, পিছনে কি হয়েছে তা আমি জানি না আর জানতে চাইও না। প্লিজ ফিরে আসো আমার কাছে। আমি কোনো খেলনা না যে খেলতে ইচ্ছে করেছে, যে খেলেছেন আর খেলা শেষ করে ফেলে দিলেন। রাসেল জান্নাতের হাত ধরে বলল, আমি বাঁচবো না তোমাকে ছাড়া, প্লিজ ফিরে আসো। তখন জান্নাত হাতকা ঝাটকা মেরে ছাড়িয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ভাবছে আর নিজে নিজেকেই বলছে, কেন আমার সাথে এমন হয় বারবার? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে? আমি যখন ওকে অপমান করলাম তখন সে আমাকে ভালোবাসতো, আর যখন আমি তাকে ভালোবাসতে শুরু করলাম তখন সে আমাকে ইগনোর করা শুরু করেছে। তারপর যখন দুজনকে ভালোবাসতে গিয়েছিলাম তখন তৃতীয় ব্যক্তির আগমন শুরু হয়েছে, যার কারণে আমার জীবনটা উলট পালট হয়ে গেল। আমার জীবনের সব আশা নষ্ট হয়ে গেছে। তারপর তাকে ভুলতে আমার 2টা বছর সময় লেগেছে। এখন সে আবার কেন এসেছে? সে কি আমার মরণ চায়? আমাকে কি বাঁচতে দিবেন একটু শান্তিতে? এমন সময় তার বাসার কলিং বেল বেজে উঠল। তার বাবা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে হুইল চেয়ারে বসে থাকে সব সময়, তাই দরজাটা জান্নাতেরই খুলতে হলো। দরজা খুলে দেখে রাসেল। তুমি এখানে? সরি, আপনি? একটু লবণ নিতে আসি, আমার বাসায় লবণ শেষ। আমার বাসায় লবণ নেই, আপনি আসতে পারেন। আমি লবণ না নিয়ে যাব না। আচ্ছা আপনি কি চান? রাসেল জান্নাতের হাতে ধরে বলছে, আমি কি করেছি আমি জানি না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমাকে আগের মতো ভালোবাসো, আমাকে বিয়ে করো। আমার কি মরণ চান আপনি? এত রকম অপমান করে আপনার শান্তি হয়নি? আপনার জন্য আমার জীবনটা ওলট পালট হয়ে গেল। আপনার জন্য আমার পড়ালেখার সব কিছু বন্ধ আছে। আমি ছিলাম রাজরানী আর সেই আমি হলাম এখন তোমার অফিসের কর্মচারী। এক সময় আমার বাবার অফিসে হাজার হাজার কর্মচারী ছিল, আর এখন আমি এক অফিসের কর্মচারী। কথাগুলো জান্নাত কান্না করতে করতে বলল, আর একবার যদি আপনি আমার সামনে এসে এমন করেন তাহলে আমার মরা মুখ দেখবেন। প্লিজ এমনটা বলিও না, আমি সব সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। এটা বলে রাসেল হনন করে রুমে চলে গেল। এদিকে জান্নাতও কান্না করতে করতে রুমে চলে গেল। রাসেল রুমে গিয়ে সবকিছু ভাঙচুর করতে লাগলো। বাসায় আয়নায় এক ঘষি দেয়, সাথে সাথে হাত কেটে যায়, অনেকটা কেটে যায় হাত, এবং ফুলটে শুয়ে পড়ে আর হুঁশ থাকা অবস্থায় বিছানায় দিয়ে হাত চাপ দিয়ে রাখে, যার ফলে রক্ত পড়া বন্ধ হয় আস্তে আস্তে, কিন্তু বন্ধ হওয়ার আগে অনেক রক্ত বের হচ্ছে। পরদিন সকালে কাজের লোক বাসে এসে দেখে দরজা খোলা। তারপর রাসেলের রুমে গিয়ে দেখে রক্ত আর রক্ত, আর রাসেল অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। কাজের লোক বিছানাটা হাত থেকে সরানোর সাথে সাথেই আবারও রক্ত বের হতে লাগলো। হাতটা বেশি কাটছে তো তাই, সাথে সাথে সে চিৎকার দেয়। তারপর পাশের ফ্ল্যাটের লোক এসে তাকে হাসপাতালে নিয়ে গেল। এদিকে জান্নাত অফিসে গিয়ে দেখে রাসেল এখনো আসেনি। মনে করেছে হয়তো কোনো কাজে কোথাও গিয়েছে, তাই সে আর খোঁজ করেনি। এদিকে অপেক্ষা করতে করতে যখন দুপুর 1টা বেজে গেল তখন সে চিন্তায় পড়ে গেল। সে কল দেয় কিন্তু কেউ কল ধরছে না। তখন ম্যানেজারের কাছে যায়। স্যার, বড় স্যার আজকে আসেনি যে? সে আমার থেকে ভালো, তোমার জানা কথা। স্যার ফোন দিচ্ছি কিন্তু কেউ ধরছে না যে। তাহলে বাসায় গিয়ে দেখো কি হয়েছে। তারপর জান্নাত রাসেলের বাসায় চলে গেল। গিয়ে দেখে কাজের মেয়ে। স্যার কই? স্যারকে যে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছে না কেন? ফোন রিসিভ করবে কিভাবে? স্যার তো হাসপাতালে অজ্ঞান অবস্থায়। মানে কি হয়েছে?
আমি কিছু জানি না। সকালে বাসায় এসে দেখি স্যারের রুমের সবকিছু নিচে পড়ে আছে আর ফুটলোট রক্তে লাল হয়ে আছে। পরে লক্ষ্য করে দেখি হাত কেটে অনেক রক্ত বের হয়েছে এবং তিনি অজ্ঞান হয়ে আছে। তারপর হাসপাতালের পাশের বাসার এক স্যার নিয়ে গেল। তারপর জান্নাত এক দৌড়ে হাসপাতালে চলে গেল। গিয়ে দেখে ডাক্তার মাত্র তার রুম থেকে বের হচ্ছে। ডাক্তার সাহেব, কি খবর? জোরে আয়নায় আঘাত করায় হাত একটু বেশি কাটছে, যার ফলে 10টা সেলাই লাগছে। আর হাতের ভিতরে অনেক কাঁচের টুকরো ছিল, আমরা বের করেছি। যদি আরও থাকে তাহলে সেটা তার জন্য ক্ষতিকর। আর অনেক রক্তের প্রয়োজন হয়েছিল। তারপর এক মেয়ে এসে রক্ত দিয়ে গেছে। মেয়ের নাম কি? জানি না, আর জানার আগেই সে চলে গেছে। ও আচ্ছা, এখন স্যারের কি অবস্থা? আমরা এখনো কিছু বলতে পারতেছি না, এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরলে আমরা বলতে পারবো। তারপর জান্নাত রাসেলের কেবিনে যায়। গিয়ে একা একা চোখের পানি ফেলে বলছে, আমি জানতাম তুমি এমন একটা কিছুই করবে, কিন্তু কি করব? তোমাকে ভুলতে কি আমার কত কষ্ট হয়েছে। তারপর তুমি আবার চলে এসেছো। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বিশ্বাস করো, আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সেই দিনের পর তোমার প্রতি আমার ঘৃণা জন্মায়। যতটা ভালোবাসতাম ঠিক ততটাই ঘৃণা করি। তারপরও আমি সব ভুলে যাই তোমাকে দেখে। কেন তুমি আমার সাথে এমন করেছিলে? কেন করেছিলে সেই দিন? উত্তর দাও আমাকে। আমি কি এমন অপরাধ করেছি? একটা অপরাধই তো করেছি, তা হলো তোমাকে বেশি ভালোবেসেছিলাম। কি করব বলো? আমি যে সত্যিই তোমাকে ভালোবাসি। জান্নাতের চোখের পানি হঠাৎ রাসেলের চোখে পড়ছে। তখনই রাসেলের ঘুম ভেঙে গেল। তুমি এখানে? এমন কেন করলেন? এত বছর পরে তোমাকে পেয়েছি, তারপরে যদি বলো তোমার সামনে না আসতে, তাহলে আমি কি করব? এই জীবন রেখে কি করব আমি? কারো জন্য কারো জীবন থেমে থাকে না। আমি কি এখন বলবো আমাকে বিয়ে করতে? আমি এটাই তো বোঝাতে যাচ্ছি তোমাকে। এটা জীবনেও বাস্তব হবে না। অবাস্তবকে বাস্তব করাই আমার কাজ। এটা বলে জান্নাত চলে গেল বাসায়। পরের দিন রাসেল অফিসে যায়। তার কিছুক্ষণ পর জান্নাতও যায়। রাসেলের হাতে ব্যান্ডেজ। তখন সে ফাইলগুলো দেখতেছে। এমন সময় জান্নাত তার অফিসে আসে। এসে বলে, কিছু খাওয়া হয়েছে নাকি? হঠাৎ চমকে ওঠে জান্নাতের আওয়াজ পেয়ে। তারপর বুকে থুতু দেয়। তখন জান্নাত বলে, কি ভয় পেলেন নাকি আপনি? এমন করে হঠাৎ বললে তো ভয় পাবই। তো খেয়েছেন সকালে? না, খাবো কিভাবে? কেন? হাত ওইটাও নষ্ট? ব্যান্ডেজ করতেন তাহলেই ভালো হতো। এটা বলে জান্নাত চলে গেল। কিছুক্ষণ পর একটা প্লেটে কিছু খাবার নিয়ে আসে। এসে বলে, হা করুন। ইচ্ছে নেই খাওয়ার। ইচ্ছে না থাকলেও খেতে হবে। ইচ্ছে না থাকলে কিভাবে খাবো? জোর করে খাবে তাহলে। খাওয়াতে পারলে খাওয়াও। তারপর জান্নাত এক হাতে রাসেলের মুখ চেপে ধরে, অন্য হাতে খাওয়াতে লাগলো। এমন সময় রাসেল জান্নাতের গালে একটা কিস করে দেয়। জান্নাত চোখ বড় বড় করে ফেলে। এটা কি হলো? সে কল্পনা করতে পারেনি যে এমন কিছু হবে। রাসেল কিস দিয়ে বলে, কেমন হলো গো? লুচ্চা বেড়া একটা। আজকে চাকরি করি তাই খাবার খাওয়াতে এসছি। এখন আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন আপনি। আচ্ছা, তুমি সেদিন আসোনি কেন? কোন দিন? 2 বছর আগে তোমাকে যখন আসতে বলেছিলাম তখন। এমন সময় জান্নাত উঠে যেতে লাগলো। তখন রাসেল পেছন থেকে হাত টেনে ধরে বলে, কি হলো, উত্তর দাও। সেদিন আমি 2 বছর আগে যখন আমি তোমাকে কলেজে বলেছিলাম ভালোবাসি, তখন তুমিও বলেছিলে ভালোবাসি। তারপর তোমাকে বলেছিলাম আমি আগামীকালকে সকালে আমার সাথে দেখা করতে। তার পরের দিন সকাল 10টায় আমি তোমার জন্য পার্কে ফুল, তারপর পুরো পার্কটা সাজিয়েছি, কারণ আমি তোমাকে সারা জীবনের জন্য চেয়েছি। কিন্তু যখন দেখলাম 10টা বাজে তুমি এখনো আসোনি। তারপর মনে করেছিলাম তুমি হয়তো জ্যামে পড়ে গেছো, তাই আসতে পারছো না। তাই আমি অপেক্ষা করছি। আমি রাত 10টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। তারপর মনে করেছিলাম তোমার কোনো বিপদ হয়েছে। তারপর তোমার বাসায় গিয়ে দেখি তোমার বাসায় তালা লাগানো। তারপরের দিন থেকে আমি পুরো শহরে তোমাকে খুঁজেছিলাম, পাইনি। তারপর একদিন আমাকে মিথ্যা একটা খুনের দাবিতে 2 মাস জেলে যেতে হয়। 2 মাস পর আমাকে জেল থেকে ছাড়ানোর পর এক লোক তার অফিসের অর্ধেক আমাকে লিখে দেয়, কারণ আমি নাকি তার পরিবর্তে জেল খেটেছি। তারপর আমার ভাগ্য খুলে যায়। তারপর থেকে আমি আস্তে আস্তে শহরের মধ্যে নামকরা একজন বিজনেসম্যান হই। তখন আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি। শুধু আমার স্বপ্ন তুমি, তা
পাইনি। আমার বাড়ি গাড়ি সবই আছে, শুধু তোমার প্রয়োজন ছিল। আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তারপর তোমার সব সিম বন্ধ করে রেখেছো তুমি, যার কারণে আমি তোমাকে খুঁজে পাইনি। বিশ্বাস করো, আমি তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি। তোমাকে না পেয়ে এতদিন আমার টাকা পয়সা সবই হয়েছে, শুধু আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না। প্লিজ তুমি সব ভুলে গিয়ে ফিরে আসো আমার কাছে। বর্তমান। তখন জান্নাত মনে মনে বলে, ক্যারেক্টারলেস কোথাকার, তোর চরিত্রে সমস্যা আছে। তুই আমার বান্ধবী ঋতুর সাথে কি করেছিস? হ্যাঁ, মনে নেই আমার? তোর জন্য আমার বান্ধবী আমাকে ছেড়ে দেশ ছেড়ে দূরে চলে গেছে। বলো, আমাকে তুমি বিয়ে করবে? আমার পক্ষে সম্ভব না। এটা বলে জান্নাত চলে গেল। তখন রাসেল বাসায় চলে গেল, গিয়ে তার আম্মুকে কল দিয়ে বলে, আম্মু, জান্নাত আমাকে দেখতে পারে না। সে তোর সাথে এমন করেছে কেন? সে আমাকে বলে না কেন এমন করছে। আচ্ছা, চিন্তা করিস না, একদিন সে তার ভুল বুঝতে পারবে, তখন দেখবি সে ফিরে আসবে। তারপর রাসেল কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাসেল তার অফিসে গিয়ে বসে। কিছুক্ষণ পর জান্নাত আসে, তা অনেক লেট করে আসে। তখন রাসেল বলে, এত লেট কেন আজকে? আর তোমার হাতে ওটা কিসের কাগজ? স্যার, আমার 1 সপ্তাহ ছুটি লাগবে, আর এই নিন কার্ড আপনার জন্য। রাসেল হাসতে হাসতে কার্ডটা হাতে নিল এবং বলল, কিসের কার্ড? আর আমাকেও মানুষ কার্ড দেয়? স্যার, খুশির খবর, এটা আমার বিয়ের কার্ড। আগামী 5 তারিখে আমার বিয়ের দাওয়াত রইল আপনার। মানে আমার সাথে মজা করছো তুমি? আমি আপনার সাথে মজা করব কেন? এটাই সত্যি। তুমি রাজি আছো এই বিয়েতে? আমার পরিবার রাজি, আর আমি আর আমার পরিবারের কথার বাইরে যাব না, কখনোই যাব না। তুমি তো রাজি না, তাহলে কেন তুমি তাহাকে বিয়ে করবে? কেন আমি রাজি হব না কেন? সেদিন চট্টগ্রাম যখন প্রথম এসছি, তখন এই শুভই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমাকে সব সময় হাসি খুশি রাখতে চেয়েছি। আমার পরিবারকে সে তার বাড়িতে রেখেছে যতদিন না আমার জব ঠিক হয়েছে। আর এখন আমি রাজি না হয়ে কি করব? হ্যাঁ, সে আমাকে অনেক ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু আমার এখানে কিছুই করার নেই। তারপর রাসেল জান্নাতের হাতে ধরে বলে, প্লিজ তুমি এমন কিছু করো না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। এখন আমি কি করব? বিয়েটা ভেঙে দাও। আমার পক্ষে সম্ভব না। তারপর জান্নাত চলে গেল সেখান থেকে। রাসেল টেবিলের সবকিছু ফেলে দেয় রাগ করে, নিজের গাড়ি নিয়ে চলে গেল, গিয়ে তার আম্মুকে কল দেয়। আম্মু, জান্নাতের বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলিস তুই এইসব? আম্মু, আমি জান্নাতকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, তুই নিজের কোনো ক্ষতি করিস না, আমি আসতেছি। ঠিক আছে আম্মু। তারপর রাসেল কল কেটে দিয়ে জান্নাতের বাসায় যায়। তুমি এখানে? প্লিজ তুমি বিয়েটা করো না, প্লিজ। আর কিছু বলবেন আপনি? প্লিজ বিয়েটা করো না। তারপর জান্নাত দরজা বন্ধ করে দেয়। রাসেল নিজের রুমে গিয়ে ভাঙচুর করতে লাগলো। তারপর কান্না করতে করতে নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাসেলের আম্মু আসে, এসে দেখে সে নিচে সবকিছু এলোমেলো করে শুয়ে আছে। তারপর তার আম্মু সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে রাসেলকে ডাক দেয়। রাসেল ঘুম থেকে উঠে থাকে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, আমি বাঁচবো না গো। তোর কিছু হবে না, আমি আসছি না। কাল জান্নাতের গায়ে হলুদ, পরশু বিয়ে, তুমি এখন কি করবে আম্মু? আমি তার সাথে কথা বলে দেখি কি করা যায়। তুমি এখনই যাও। যাব, আগে তুই কিছু খেয়ে নে। তারপর রাসেল কিছু খেয়ে অফিসে চলে গেল। এদিকে আজ জান্নাত অফিসে আসেনি। রাসেলের কোনো কাজেই মন বসে না, সবকিছু এলোমেলো হয়ে গেল। তার কি যেন হারানোর ভয় হচ্ছে খুব রাসেলের। এদিকে রাসেলের আম্মু জান্নাতের বাসায় যায়, গিয়ে রাসেলের আম্মু রাসেলের পরিচয় দেয়। সবাই রাসেলকে চেনে, সেই হিসেবে তার আম্মুকেও সবারই চিনতে কষ্ট হয়নি। তারপর রাসেলের আম্মু জান্নাতের আম্মুকে বলে, জান্নাত মামুনি কোথায়? সে তো শুভের সাথে মার্কেটে গেছে, মার্কেট করতে। ও হো, আচ্ছা, আসবে কখন? তা তো জানি না আমি। আচ্ছা, আমি তাহলে আজ আসি, পরে আসবো, কেমন? এখানেই থেকে যান, জান্নাতের বিয়ে শেষ হলে যাবেন। তারপর রাসেলের আম্মু চলে গেল রাসেলের বাসায়। এদিকে জান্নাত শুভর সাথে মার্কেট শেষ করে বাসায় আসে। তখন তার আম্মু তাকে বলে, রাসেলের আম্মু আসছে। কেন? আমাকে বলেনি, তবে খোঁজ করেছিল। আচ্ছা। তারপর জান্নাত রুমে গিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে বলছে, তুই এই কাজটা ঠিক করছিস? তোর মন এখনো রাসেলকে চায়, তুই কেন শুভকে বিয়ে করছিস?
শুভকে বিয়ে করলে না তুই সুখী হবি আর নাই রাসেল সুখী হবে। কেন তুই 3টা জীবন নষ্ট করছিস? তুই কাজটা একদম ঠিক করছিস না। তারপর জান্নাত তার বাবার কাছে গিয়ে পা ধরে কান্না করতে করতে বলে, আব্বু, আমি এখন কি করব বুঝতে পারছি না। এইদিকে রাসেল আমাকে চায়, আমি কি করব এখন? আর ওইদিকে শুভ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন শুভ বলছে সে তোমার চিকিৎসা করাবে। এই জন্যই বাবা আমি রাজি হয়েছি, না হলে আমি এখনো রাসেলকে ভুলতে পারিনি। জান্নাতের বাবার কথা বলতে পারে না, শুধু শোনে আর দেখে। এদিকে রাসেল বাসায় আসে, তার আম্মুকে বলে, আম্মু, জান্নাত রাজি হয়েছে। কালকে কথা বলবো, আজকে ওকে পাইনি আমি। কালকে ওর গায়ে হলুদ, তুমি কালকে কি করবা শুনি? তো রাগিস না, বিয়ে তো এখনো হয়নি, অনেক দেরি আছে। কালকে দেখি কি হয়। পরের দিন সকালে পার্লার থেকে মেয়েরা এসে জান্নাতকে সাজাচ্ছে। এমন সময় রাসেল আসে। তারপর যখন জান্নাতের হাতে পার্লারের মেয়ে মেহেন্দি দিতেছে, তখন তারা জিজ্ঞেস করে বরের নাম কি। জান্নাত রাসেলকে দেখে আনমনে মুখ ফসকে বলে ফেলে রাসেল। ওরা তার হাতে রাসেল নাম লিখে দেয়। তারপর যখন শাড়ি পরাতে গেল, তারা তখন রাসেলের আম্মু গিয়ে বলল, তোমরা যাও, ওকে শাড়ি পরিয়ে আমি নিয়ে আসছি। আপনি কে আন্টি? আমি রাইসেলের আম্মু। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম আম্মু। আচ্ছা আম্মু, তুমি আমার ছেলেকে বিয়ে করতে কেন চাওনি? ও তো তোমাকে পাগলের মতন ভালোবাসে। তুমি চাইলে আসতে পারো, ও তো পুরো ঢাকা শহরে তোমাকে খুঁজছে। তোমার ছবি নিয়ে 2টা বছর রাত কাটিয়েছে, আর তুমি সেই দিন আসোনি কেন? সেদিন আম্মু যখন আমি রাসেলের সাথে দেখা করতে বের হয়েছিলাম, সেদিন ঋতু। এমন সময় জান্নাতের আম্মু এসে পড়ে। কিরে, তোর হয়েছে? আপা, আর অল্প একটু। আর লাগবে না, তুই চল এখন। তারপর জান্নাতকে নিয়ে গেল নিচে। উফ, আর একটু পরে আসলে কি হতো? আম্মু রাজি হয়েছে? আরে বাবা, কথাই শেষ করতে পারিনি এখনো। তুই এক কাজ কর, তুই ছেলের সাথে একটু কথা বলে দেখ, সে কি বলে। সে রাজি হবে? হয়তো হবে। তারপর রাসেল নিচে এসে তাকে ছেলে মানে শুভ নিচে। তারপর রাসেল বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন। এখানে নয়, ছাদে চলো। তারপর ছাদে দুজন চলে যায়। এটা আবার জান্নাত দেখে। জান্নাত দেখে খুব চিন্তায় পড়ে যায়। কি না কি করে ফেলে রাসেল। বলেন। প্লিজ তুমি জান্নাতকে বিয়ে করো না। আমার যত কিছু আছে সবকিছু তোমার নামে লিখে দিব। তুমি শুধু জান্নাতকে বিয়ে করো না, কারণ আমি জান্নাতকে ভালোবাসি। তাকে ছাড়া আমি বাঁচবো না। 4টা বছর হলো আমি তাকে ভালোবাসি, আর সেও আমাকে ভালোবাসি। তুমি তাকে বিয়ে করলে তোমার, আমার, জান্নাত সবারই জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ। জান্নাত যদি আপনাকে ভালোবাসতো তাহলে সে আমাকে বিয়ে করতে রাজি হতো না। সে আমার সাথে রাগ করে বিয়ে করছে। আর শুনুন, আপনি আপনারটা দেখছেন, আমিও তো জান্নাতকে ভালোবাসি। আর এখন আপনি বলছেন আমি ভুলে যেতে। আর শুনুন, আমি টাকার কাছে বিক্রি হওয়ার লোক নই, কারণ আমি জান্নাতকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আপনিও ভালোবাসেন আর আমিও ভালোবাসি। আর এখন জান্নাত যেহেতু আমাকে বিয়ে করতে চাচ্ছে, তাহলে আমিই করব। আপোষে না মানলে অন্যরকম ভাবে করতে হবে আমার, কারণ জান্নাতের জন্য আমি সবকিছু করতে পারি। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আল্লাহ ছাড়া আমাকে কেউ এই বিয়ে করা থেকে আটকাতে পারবে না। আমিও সহজে হার মানার পাত্র নই, কারণ 2 বছর পর জান্নাতকে পেয়েছি, আর এখন আমার সামনে তার বিয়ে হবে। আমি তা চেয়ে চেয়ে দেখবো, এত সহজ নয়। প্রয়োজনে আমি হত্যা করব 1000 মানুষকে। পারলে তুই বিয়েটা আটকিয়ে দেখাস। আচ্ছা, তুই পারলে বিয়ে করে দেখাইস। আচ্ছা, কালকে আসিস বিয়ে খেতে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাকআপ করব প্রয়োজনে। তারপর শুভ চলে গেল। কিছুক্ষণ পর রাসেলও চলে গেল। রাসেল বাইক নিয়ে সোজা মার্কেটে চলে গেল। এদিকে জান্নাত রাসেলের রাগী লোক দেখে ভয় পেয়ে গেল, কারণ রাসেলের এত রাগ কখনই হয়। কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ নিয়ে এসে জান্নাতের হাত ধরে তার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলল, কালকে এটা পরবা তুমি বিয়েতে। ভালো থাকিও, বাই। এটা বলেই রাসেল চলে গেল তার আম্মুর কাছে। জান্নাত পেছন থেকে অনেকবার রাসেলকে ডাক দিয়েছে, কিন্তু রাসেল থামেনি। জান্নাত কান্না করে দেয়। রাসেল তার আম্মুর কাছে গিয়ে বলল, চলো আম্মু এখান থেকে। কেন?
কি হয়েছে? বলছি না তোমাকে আমার সাথে আসতে। চিৎকার করে বলল। আওয়াজ শুনে সবাই চুপ হয়ে গেল। জান্নাত রুম থেকে বের হয়ে আসে। এসে তাকে রাসেল চলে যেতে লাগলো, সবকিছু ভাঙচুর করে। এদিকে শুভ তার বন্ধুদের সাথে গিয়ে বলে, কালকে একটা ছেলেকে খুন করতে হবে। কাকে? জান্নাতের এক্স বয়ফ্রেন্ড। ছবি দিয়ে দিস, আজ রাতের ভিতরে লাশ ফেলিয়ে দেব। এদিকে রাসেল তার আম্মুকে ডেকে বাসায় নিয়ে আসে। এমন করছিস কেন? আমি শুভকে সহজে বুঝিয়েছি, সে রাজি হয়নি। রাজি না হলে কি করবি? যে এভাবে করলে সে বিয়ে ভাঙবে, সেভাবে কাজ করতে হবে। মানে? সোজা আঙুলে ঘি না উঠলে একটু বাঁকা করবি। আর যেভাবেই হোক না কেন আমি জান্নাতকে তোর বউ হিসাবে চাই। আচ্ছা আম্মু, আমি আসছি। কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে। তারপর রাসেল শুভর বাসায় গিয়ে শুভর আম্মুকে বলল, আন্টি, আপনার ছেলেকে আমি আপোষে বলেছিলাম জান্নাতকে বিয়ে না করতে, কারণ আমি জান্নাতকে ভালোবাসি। কিন্তু আমিও তো জান্নাতকে বউ হিসেবে চাই, তুমি ভুলে যাও বাবা। আচ্ছা, আমি সহজে বলছি, না শুনলে করার কিছু নাই আমার। তারপর রাসেল চলে গেল। এদিকে জান্নাত তার বাবার কাছে গিয়ে পায়ে পড়ে কান্না করছে। আমি এখন কি করব বাবা, বলো, তুমিই বলো। আমি তো রাসেলকে ছাড়া বাঁচবো না। আমি রাসেলের সাথে রাগ করে শুভকে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু এখন রাসেল যেইভাবে চলে গেল, সে যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমার কি হবে? বাবা প্লিজ বলো, আমি এখন কি করব? আমি তো বুঝতে পারছি না। পরের দিন সকালে সবাই হাসি খুশি। আজ জান্নাতের বিয়ে। এদিকে জান্নাত রাসেলকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু রাসেলের মোবাইল বন্ধ। জান্নাত রাত থেকেই রাসেলকে কল দিচ্ছে, কিন্তু মোবাইল বন্ধ পাচ্ছে। এদিকে পরে জান্নাত রাসেলের আম্মুকে কল দেয়।